তোমরা বুঝতেই পারো কতগুলো টাকা দিয়ে কোনো সাধারণ কেস আসে না। আমিও চাই না সাধারণ কেস আসুক, সবই অসাধারণ কেস। আমি আর আমার কথা বলবো না, তোমাদের কথাতে আমি খুশি এবং তোমাদের কথা নিয়েই বাকি শ্রোতারা ডেলিগেটরা তোমাদের কথা নিয়ে এগিয়ে চলুক, তাতেই তারা বেশি আনন্দ পাবে। আমি যেমন আনন্দ পাচ্ছি তারাও সবাই আনন্দ পাচ্ছে এবং আমার মনে হয় সবাই এবারে এই তৃপ্তি নিয়ে বাড়ি যাবে। কি শুনে এলাম, আমিও পারি, আমিও সব রকম কেস দেখবো, খুব ভালো লাগবে। এত ভালো তৃপ্তি নিয়ে কখনো আমি এই সেমিনার ছেড়ে যাইনি, যা কিছু আজ আমি নিয়ে যাচ্ছি সঙ্গে করে। তো চলো যাই, আমরা মানুষের কথা ভাবি, আমরা রুগীর কথা ভাবা বন্ধ করি। কিন্তু রুগীর কথা নিশ্চয়ই ভাববো, কারণ রুগীর একটা বিশেষ ভূমিকা আছে, সে হচ্ছে পরে বলবো, এখন নয়। তাহলে আমরা শুরু করি। আমি কি করেছি জানো, কালকে থেকে লেখালেখি করে আজকে ফাইনাল করেছি। আমি জানতাম না কিভাবে প্রেজেন্ট করবো। তা আমি একটা মানুষ আমাদের কাছে যখনই আসে চিকিৎসার জন্য, তার ব্যাপারটাকে 3টে ভাগে ভাগ করেছি, এ বি সি। আমি তোমাদেরকে প্রথমে এ বি সি লিখে দিই। এই লাইটটা বন্ধ করে দাও, শরীরে কথাটাকে বন্ধ করে দেয়, লাইট রিফ্লেক্ট হচ্ছে। এ নাম্বারে হচ্ছে 3টে ভাগে ভাগ করেছি ওষুধ নির্বাচনের জন্য গোটা প্রসিডিওরকে। এ নাম্বারে মানুষটির বর্তমান তথ্য। এখন তুমি বলবে স্যার এই মানুষ কোথায়, এত পেশেন্ট? সত্যি তাই, কিন্তু আমি বলবো মানুষটি কিন্তু এখন তো লোকটা রোগী না, তো আমি লিখি মানুষটাই আমি বলবো, আমি ওকে দেখবো মানুষ হিসেবে, কিন্তু যদিও আমার কাছে বসে আছে একটা পেশেন্ট, একজন রোগী। মানুষটি বর্তমান তথ্য, মানুষটির বর্তমান। তোমরা কি কানে কালা হয়ে গেছো, শুনতে পাচ্ছ না? ফোনটা বাজছে। মানুষটির বর্তমান তথ্য এ নাম্বার। বি নাম্বার, হরি তুই বলেছিলি না আগে তো একবার লিখিয়েছেন, আমি তো জানি না আগে কে লিখিয়েছি। আমি যা লিখছি এটাই ভাববি লেটেস্ট, আবার পরের সেমিনারে যখন লেখাবো ওটাই লেটেস্ট। আপনার প্রতিদিনই লেটেস্ট, বর্তমান তথ্য। এবার হচ্ছে মানুষটির পারিবারিক তথ্য। মানুষটির পারিবারিক তথ্য, পারিবারিক মানে ফ্যামিলি হিস্ট্রি, পারিবারিক তথ্য। সি নাম্বার, সি নাম্বার। এখানে লিখলে কি বুঝতে অসুবিধা হবে? আমি উপরে যাব, ঠিক আছে? সি নাম্বার হলো মানুষটির জীবন দর্শন, মানুষটির আর্লি লাইফের জীবন দর্শন, মানুষটির আর্লি লাইফের এর জীবন দর্শন। এই 3টে ভাগ প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে তোমাকে লিখতেই হবে, তোমার হাতে সময় থাক আর না থাক। কারণ তুমি যদি একটা আরে স্যার বলে দিয়েছিলে কনজেনিটাল প্রবলেমে ভয়ঙ্কর প্রবলেম, আর হাইড্রোজেন দিয়ে দাও, দিতে তুমি পারো, কিন্তু আমি অ্যাপ্রিশিয়েট করব না। কারণ রাত 2টোর সময় কি ফোন আসবে তুমি জানো না, ফলে তোমাকে তৈরি থাকতেই হবে। স্যার এই কেস ভয়ঙ্কর কেস, আমার সন্দেহ হচ্ছে। আমি হাইড্রোজেন দিল কার্বোজেন দিয়ে রেখেছিলাম, কার্বোজেন 200 এবং সিএম দিয়ে রেখেছিলাম। তাই স্যার বাঁচোয়া, কারণ যখন ফোন করলো তখন বাজে রাত 2টো, বললো জ্বর আসছে ডাক্তারবাবু। আমি বললাম ঠিক আছে, জ্বর আসছে আর কি, বাচ্চাটা কেমন করছে, ভালো নেই বাচ্চাটা মনে হচ্ছে, তো ঠিক আছে তুমি ওটা খাইয়ে দাও, মানে 200 খাইয়ে দাও।
CB200 দেওয়া হয়েছিল হাইড্রোকোপিনাম, জ্বর আরো বেড়ে গেল। তারপর ফোন এলো রাত 3:30, তখন তুই বলে ঠিক আছে ওটা খাইয়ে দেন, মানে ওটা ছিল CBCM, ওটা খাওয়াবার 8 ঘন্টার মধ্যে জ্বর ছেড়ে গেল, বাচ্চাটা ঘুমিয়ে গেল। এটা কি করে জানা গেছিল না 3টে পার্টি তুমি পুরোপুরি নিয়ে ভেবেছিলে, এবং তার থেকে তোমার আইডিয়া হয়েছিল যদি এই মুহূর্তের ভাইটাল ডোজ হাইড্রোকোপিনামকে না নিতে পারে, কেন নিতে পারবে না, না একটা প্রতিবন্ধকতা থাকতে পারে, কারণ ও তো তোমার কাছে জন্মেই নিয়ে আসেনি, ও তো জন্মাবার পর সমস্যা হয়েছিল, তারপরে তো অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ঢাকা, কলকাতা, চেন্নাই, ভেলোর করেছে তো, ফলে তোমার পেশেন্ট হাইড্রোকোপিনামের আমি জানি, কিন্তু ওর ভাইটাল ফোর্স আজ হাইড্রোকোপিনামকে নিতে পারবে কিনা সন্দেহ আছে। আমার কথা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি যে হাইড্রোকোপিনামকে ওর ভাইটাল ফোর্স হাইড্রোকোপিনামকে নেবার মতো অবস্থায় নেই, কারণ ওর ভাইটাল ফোর্সকে মাথায় বাড়ি মেরে মেরে ওর বাপের নাম ওর নাম ভুলিয়ে দিয়েছে। তোমার এখন ওকে বাপের নাম আবার মনে করাতে হবে কার্বোভেজ দিয়ে, এরপরে কিন্তু হাইড্রোকোপিনাম লাগবেও কাজ করবে। সেই জন্যে তোমরা দেবাশিস কিন্তু আরো গুরুত্বপূর্ণ কথা বলেছে, স্যার বললো আর কি লাগিয়ে দাও হ্যানিম্যান, দেখো 149 এর ফুটনোট আমি এই জন্য তোমাদেরকে জেরক্স করে দিয়েছি যে প্লিজ তোমরা ভাবো শ্রম বিনা তুমি এই বাড়িতে গিয়ে লাগিয়ে দেওয়া তুমি সাফল্য পাবে, ভুল সে ধারণা। তোমাকে উপরওয়ালা দেবে না সাফল্য পেতে, বলবে তুই আসলে ওরা পয়সা খরচা করে এলি, ভর্তি করে এলি, আর এসে লাগিয়ে দিলি। তোমাকেও কি আমারই মতো রাত জাগতে হবে, আমিও জাগবো তুমিও জাগবে। শ্রম ছাড়া উপরওয়ালা তোমাকে পারমিশন দেবে না, দেবো না তোকে, দিবি আর মরবি, তোকে দেবো না, কারণ তুই পরিশ্রম করিস নি। তাই তো ভালো লেগেছিল আমার অ্যাফ্রোলজি 149 ফুটনোট। তাই আমি তোমাদের জন্য বাংলা এবং ইংরাজি অনেকে বুঝবে না, আমি জানতাম, আমি নিজেও ভালো ইংরাজি বুঝি না, বিনা মাতৃভাষা আমি এটা কি মনে রাখা, তাই ইংরেজি এবং বাংলা দুটোই টুকে দিয়েছি। প্লিজ দয়া করে পড়ো, আর ম্যাথমেটিকা দেখেই সিমটম লাগিও না, কারণ হ্যানিম্যান সেটাকেও অ্যাপ্রিসিয়েট করেননি। রেপার্টরি রুব্রিক্স দেখেই লাগিও না, হ্যানিম্যান তাকেও অ্যাপ্রিসিয়েট করেননি। হ্যানিম্যান অ্যাপ্রিসিয়েট করেছেন আমি যেমন শ্রম দিয়েছি তুমিও শ্রম দাও। এই কথা আরো এক জায়গায় লেখা আছে, কোথায়? প্রথম ফার্স্ট এডিশনের প্রিফেসে লাস্ট দুটো প্যারাগ্রাফে এইভাবে সতর্কবাণী করে দিয়েছেন, তোমরা পড়ো। অর্গানো যদি পড়তে হয় শুধু অ্যাফোরিজম নয়, তার প্রত্যেকটা ওয়ার্ড পড়তে হবে, তবে তুমি হোমিওপ্যাথিকে কিছুটা হলেও বুঝতে পারবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় তো ওটা নেই, অমুকটা মুখস্থ করবি তো অমুকটার মানে বলবি, অ্যাফোরিজম ধরে দেওয়া হলো বাদ খতম। তাই তো বলি দেখো আমরা পাস করেছি ঠিকই, কিন্তু আমাদের পাস এর কোনো স্যাটিসফ্যাকশন আমার তো হয়নি, তোমাদেরও নিশ্চয়ই হয়নি, কারণ ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। ফেলিওর হয়েছে, পিলার গড়া হয়েছে কিনা আমি জানি না, ফেলিওরই হয়েছে। তুমি বলবা কেন, আমার তো পাথর দেওয়া 3 তলা বাড়ি আছে ওই ফেলিওর মাল করে, কিন্তু বিবেক তো সায় যায়নি যে যা শিখেছি আর যা করেছি ঠিক কাজ করেছি। সেই জন্যে স্যার হ্যানিম্যান কথা বলেছেন, আরো শ্রম দাও, আরো ভাবো, নতুন কিছু করো, অন্য সোর্স লাগাও, অন্য উৎসবে খুঁজে বার করো। ফলে সহজে কিস্তিমাত করতে চেয়েও না, তাতে ওই রুগী মনে হবে সাময়িক ভালো হলো। রুগীর কথা ছাড়ো, তুমি নিজের কথা ভাবো, নিজের বউ বাচ্চার কথা ভাবো। করে দিয়েছো ভালো বলে, পরে গেল মরে, এবার বউয়ের গালাগালি, বউও ছেড়ে চলে যাবে, বউও থাকবে না। সহজে যদি হোমিওপ্যাথি করতে যাও বউ থাকবে না, বউ আমার ছেলে মেরে দিয়েছে, তোমার সঙ্গে ঘর করবো না, চলো কোর্টে দেখা হবে। তো চলো, মানুষটির বর্তমান তথ্য আগে নেই। মানুষটির বর্তমান তথ্য মানে অ্যাকচুয়ালি রোগীর তথ্য। পৃথিবীর থেরাপিউটিক সিস্টেম, সমস্ত থেরাপিউটিক সিস্টেম ওই বর্তমান তথ্য থেকে ওষুধ খোঁজে। আমি ছাড়া, মানে আমরা ছাড়া, আমার গোব্যাক ছাড়া, আমরা মানুষটির বর্তমান তথ্য থেকে যে জিনিসটা খুঁজে পাই সেটা হলো পোটেন্সি সিলেকশন, মানে সিলেকশন অফ পোটেন্সি। অবাক লাগে, মানুষটি রোগী হয়ে আমার সঙ্গে বসে আছে, সে আমার সঙ্গে কথা বলছে, আমি তার থেকে ওষুধ বার করতে পারবো না, তার থেকে পোটেন্সি সিলেকশন হবে। দেখো কার মোবাইল বাজছে, প্লিজ এভাবে ডিস্টার্ব করলে আমি কিন্তু হায়ার করে
ঢুকতে গেলে কমপক্ষে একটা বুকে টেলিস্কোপ বসাও, হার্টের কোনো প্রবলেম আছে কিনা, আর কিছু বড় কোনো প্রবলেম আছে কিনা। কেন কনজিটাল প্রবলেম যদি কেউ নিয়ে আসে তাহলে তোমাকে হায়ার পোটেন্সি দিতে গেলে 3 বার ভাবতে হবে। এই জন্য বলা হয় যে 200 হচ্ছে সেভেস্ট পোটেন্সি, সেন্টিসিমালে 50 মিলিসিমালে 0 সিরিজ হচ্ছে সেভেস্ট পোটেন্সি। কিন্তু আমাদের তো হায়ার পোটেন্সি যেতেই হয়, তার জন্যে ও বললো স্যার আপনি আবার বলে দিন কি বুকে যেন টেলিস্কোপ বসায়, আর যেন দেখে নেয় এখানকার কী অবস্থা, মানে রক্ত আছে কি না আছে, জিপটা কী অবস্থা, টনসিল ভিতরে কী অবস্থা ইত্যাদি ইত্যাদি। টনসিলের আরও একটা গুরুত্ব আছে কি সেটা না, দেখো টনসিল যদি খোলা থাকে তুমি তাকে লোয়ার পোটেন্সিতে যেতে পারো না, তোমাকে হায়ার পোটেন্সিতে যেতে হবে। মিনিমাম 200 সিএম হাসতে হাসতে দিতে পারবে যদি বুকের টেলসট সরিয়ে বা আদারওয়াইজ জিজ্ঞাসা করে জানতে পারো কনজেক্টার কোনো প্রবলেম নেই, কোনো মেজর কোনো ভাইটাল অর্গানের প্রবলেম নেই। আচ্ছা, তো মানসিক তত্ত্ব থেকে আমরা কিন্তু শুধু পোটেন্সি পাবো, বাকি কিচ্ছু পাবো না, কিন্তু মানুষের তত্ত্বটা জানবো কেন, কি কি কারণে সেটা বলি। আচ্ছা, এবার লিখো কি জিজ্ঞাসা করবে। প্রথম প্রশ্ন মানে মানুষটি নাম্বার, মানুষটির বর্তমান তথ্য খুঁজতে গিয়ে আমি কি কি জিজ্ঞাসা করবো। নাম্বার 1, আমি এই পার্টটা আমি লিখবো না, কারণ এটা বাংলা তো তোমাদের ভুল হবে। প্রথম প্রশ্ন হলো কি কি কষ্ট হচ্ছে আপনার। 1 নম্বর, কি কি কষ্ট হচ্ছে আমি লিখবো না। 1, কি কি কষ্ট হচ্ছে। যদি শিশু হয় তখন জিজ্ঞেস করবো আপনার শিশুটির এখন কি কি কষ্ট হচ্ছে। এখন সব কথার মধ্যে এখন, কারণ কিছু কথা আছে এখনকার কথা বলতে হবে, বলুন আগে কি হলো। কিন্তু এই যে পার্টটা সবসময় এখন এই মুহূর্তে কি কষ্ট হচ্ছে, তা তো এখন তো কোনো কষ্ট হচ্ছে না, ও তো সব সময় হবে। ভেবে দেখুন, কারণ আমি তো আপনাকে ওষুধ খাওয়াবো, এখন যদি ওই মাথায় একটু ঝিমঝিম করছে, ওটা কিছু না, আপনি ওটা নিয়ে ভাববেন না। আপনি যে বিছনায় মাথা দিলেই কাশি হয়, ওটার ব্যবস্থা করুন আগে, তোমার ডাক্তারি ভুল করে দেবে। যাও, এখন কি কি কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনার এখন কষ্ট হচ্ছে না, শুলে হবে সেটাই বলুন, বা গত 7 দিন ধরে কি কষ্ট হচ্ছে সেগুলো বলুন। এখন কি কি কষ্ট হচ্ছে। নাম্বার 2, কবে থেকে এই কষ্ট শুরু হয়েছে, কবে থেকে এই কষ্ট শুরু হয়েছে, কবে থেকে এই কষ্ট শুরু হয়েছে। সবই নোট অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসাবাচক চিহ্ন। কবে থেকে এই কষ্ট শুরু হয়েছে। আচ্ছা, ওর সঙ্গে আর একটু লেখো, কবে থেকে এই কষ্ট শুরু হয়েছে, এর সঙ্গেই আর কথা লিখো। হয়েছে। এর আগে এই ধরনের কষ্ট কখনো হয়েছিল কি। এর আগে এই ধরনের কষ্ট কখনো হয়েছিল কি। 2 চলছে। এর আগে এই ধরনের কষ্ট কখনো হয়েছিল কি। প্রত্যেকটা কথার কিন্তু তোমাকে অ্যানালিসিস করতে হবে, পরে লিখেছি কিন্তু লিখো, গুরুত্ব দিয়ে লিখো। হ্যাঁ, এর আগে এই ধরনের কষ্ট হয়েছিল কি। 3 নাম্বার, এর আগে কি কি কষ্ট ভুগেছেন। এর আগে কি কি কষ্টে ভুগেছেন। কমা, যদিও আমি একটা বড় মানুষের কথা ভেবে এটা লিখাচ্ছি, ছোট বাচ্চাদের বেলাতেও কিন্তু একই কথা, শুধুমাত্র জন্মেছে 8 ঘন্টা আগে ইন্টেন্সিভ কি যেন বলে শিশু, নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, NICU, তাই না। নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট NICU তে ঢুকিয়ে দিয়েছে, বলে দিয়েছে 72 ঘন্টা না গেলে বলা যাবে না। রুগী ছুটে এসেছে, রুগীর বাড়ির লোক ছুটে এসেছে, আরে ভাই আমার বাচ্চার বয়স 8 ঘন্টা, তুমি ব্যবস্থা করো। NICU তে ঢুকিয়ে দিয়ে বলেছে 72 ঘন্টা না গেলে কিছু করতে পারবো না। তুমি কি করতে পারবে। আরে আমি তো করতে পারবো, ওষুধ দিয়ে দাও। কি দেবে। হাইড্রোমিয়াম 200 একটা দানা, এই 1 বোতল জলের মধ্যে ফেলে দিয়ে দাও, সুযোগ পেলে খাইয়ে দিও।
এই কথাটা আমাকে প্রথমে ক্যালকাটা স্যার বলেছিলেন, যার আমি ফ্যামিলি ফিজিশিয়ান, স্যার আপনার এই ওষুধটা যদি একটা শিশি সব হসপিটালে রাখা হতো তাহলে না জানি কত সুবিধা হতো। আমি কেন বলে, একটা কনজেনিটাল প্রবলেম নিয়ে বাচ্চা জন্মালে সবাই গিয়ে সেইখানে ভিড় করে বসে থাকে। কিন্তু আমার তো মনে হয়েছে যেভাবে আপনি ইউজ করেছেন বা আমাকে বলেছেন, আমি দেখেছি বা আমি শুনেছি কিভাবে একটা ডোজ খাওয়ার পরে পাল্টে যায়। উনি এই মন্তব্যটা করেছিলেন যখন এনআরএসের সেই কেসটা তোমার সিডিএইচ কনজেনিটাল ডায়াবেটিক হার্নিয়ার কেসটা আমি ওনাকে শুনিয়েছিলাম, পড়িয়েছিলাম। একটা ম্যাগাজিনটা উনি বলবেন স্যার ম্যাগাজিনটা দিন, উনি কিনে নেবেন। তো ওইটা পরে বলেছিলেন স্যার উচিত হচ্ছে প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালে 1 শিশি করে হাইড্রোমিনিয়াম 200 রেখে দেওয়া। পরেরটুকু আপনারা করবেন, আমরা তো আগে তখনকার মতো বা যাই। আমার ভালো লেগেছে। এর আগে কি কষ্ট ভুগেছেন, কত কত বয়সে জীবনের শুরু, কত কত বয়সে কি কি কারণে ভুগেছেন, কত কত বয়সে কি কি সমস্যায় ভুগেছেন, কত বয়সে কি কি সমস্যায় ভুগেছেন। আবারও কত বয়সে কি কি সমস্যায় ভুগেছেন। না আপনি যদি আপনার মায়ের কাছ থেকে জেনে থাকেন তাহলে বলুন জন্মের পরে আপনি কি কি কষ্ট ভুগেছেন। যদি আপনি আপনার মায়ের থেকে জেনে থাকেন তাহলে বলুন জন্মাবার পর থেকে কি কি কষ্ট ভুগেছেন। যদি আপনার জানা থাকে, মায়ের থেকে জানা থাকে জন্মাবার পর কি কি কষ্ট ভুগেছেন বলুন। এবার দাঁড়ান, চার নম্বর। যা হয়নি বলো, হয়নি, আমি তাড়াহুড়ো করবো না কিন্তু। যার লেখা হয়নি আমাকে বলবে, কারণ তোমার ব্যর্থতা আমারই ব্যর্থতা। তোমার সাফল্য যেমন আমার আনন্দ আছে, তোমার ব্যর্থতায় আমার কষ্ট আছে। একটু আমি 3 নম্বর পয়েন্ট আরেকবার বলি। হ্যাঁ, এর আগে কি কি কষ্ট ভুগেছেন, কত বয়সে কি কি কষ্ট ভুগেছেন, না কি কি সমস্যায় ভুগেছেন, যদি জানা থাকে, যদি মায়ের কাছ থেকে জেনে থাকে তাহলে জীবনের শুরু থেকে কি কি কষ্ট ভুগেছেন বলুন। 4 নম্বর, আজ পর্যন্ত কি কি কষ্টের জন্য কি কি চিকিৎসা হয়েছে। আজ পর্যন্ত কি কি কষ্টের জন্য কি কি চিকিৎসা হয়েছে। আজ পর্যন্ত কি কি কষ্টের জন্য কি কি চিকিৎসা হয়েছে। আজ পর্যন্ত কি কি কষ্টের জন্য কি কি চিকিৎসা হয়েছে। আচ্ছা, অর্থাৎ দাড়ি কমা কিছু বলি, অর্থাৎ কি কি কারণে মাঝে মাঝেই ওষুধ খেতে হতো, কি কি কারণে মাঝে মাঝেই ওষুধ খেতে হতো। নোট অফ ইন্টারোগেশন মানে জিজ্ঞাসা চিহ্ন, ওই পয়েন্টে ডাক্তার বাবুরা কি বলেছিলেন, অর্থাৎ কি ডায়াগনোসিস হয়েছিল, ডাক্তার বাবুরা কি বলেছিলেন, অর্থাৎ কি ডায়াগনোসিস হয়েছিল।
ডায়াগনোসিস এর বাংলাটা কি গো? রোগ নির্ণয়। ডায়াগনোসিস করা ভালো। ডায়াগনোসিস দেখো, তুমি তো বললা কি রোগ হয়েছিল, এটা শুনছি বলি না? শোন তাহলে একটা কথা, বাপের নাম খগেন হয়ে যাবে। কেসটা কি? এই শ্বাসকষ্ট, আর শ্বাসকষ্ট কত রকম হয়, কি সর্দি কাশি, পরিশ্রম করলে এই ওই সেই ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডাক্তার মাথায় ছিল না যে এই যে আগে এই কষ্ট ভুগেছিল, ডাক্তার কি বলেছিল? বলেছিল রিউমেটিক হার্ট। তো ডাক্তারবাবু জানে না, জিজ্ঞেস করতে হয়। আর রুগীও বলে চিকিৎসা ছিল সাধারণ শ্বাসকষ্টের মতো, অ্যাকচুয়ালি রিউমেটিক হার্ট। সেই জন্যে তোমাকে জিজ্ঞেস করতেই হবে কি ডায়াগনোসিস হয়েছে। ফলে আমি যে একটা ওয়ার্ডে যদি বলি বাবুরা মার খেয়ে শিখেছি, ফলে কোনো ওয়ার্ড মাইনাস প্লাস করার চেষ্টা করবি না। এর এই পয়েন্টেই হবে, চিকিৎসার পর পুরোপুরি সেরে গিয়েছিল কি? চিকিৎসার পর পুরোপুরি সেরে গিয়েছিল কি? না না, 4 নম্বরই হচ্ছে, পাস নেই, এটাই লাস্ট নাম্বার। চিকিৎসার পর পুরোপুরি সেরে গিয়েছিল কি? এবার লিখো না, এবার আমার দিকে দেখো, রোগীরা এইরকম সেমিনারে ডাক্তারি পড়ে, এমন কিছু হয়নি। ওই কখনো একটু জ্বর হলে ব্রাইনিয়া খেয়ে নিতাম, কখনো পেট খারাপ হলে খাওয়া দাওয়া করে সেরকম হলে নাচুরিকা খেয়ে নিতাম, কার্বোবেস খেয়ে নিতাম, তার মাঝে মধ্যে দাঁড়া যন্ত্রণা হতো মাছাল খেয়ে নিতাম, কিছুই হয়নি। কিন্তু একদম খেয়ে নিতাম, এর কথার ভাব। আপনি ওসব বাদ দিন তো, আপনি আমার এই ঘাড়ে গেলে ব্যথা হচ্ছে সেটার ব্যবস্থা করছেন, ওগুলো অতীতের কথা, ও অনেকদিন আগে হয়ে গেছে, ছেড়ে দেন। তুমি কিন্তু এই অবস্থায় রোগীকে ডিসকাস করতে পারো না। তোমাকে ঠিক বলেছেন, আমি আপনার ওটার জন্যই তো আসলে জিজ্ঞেস করছি। আপনি ওষুধ খাওয়ার জন্যে, এবার যদি হয়তো দেখা যাবে ওর মধ্যেই হয়তো আপনি ঠিকই ওষুধ খেয়েছিলেন, ওইগুলোই জন্যই যাচ্ছি আর কি। আরও মাঝে মধ্যে প্যারাসিটামলও খেতাম, ব্যারাগ্রাম খেতাম, আর কিছু অ্যান্টাসিড তো রোজই খাই, বুঝলেন? ডাক্তারও সব বলেছে আমার নাকি পাথর মতো কিছু একটা হয়েছে। ভাব, লোকেরা তোমার ডাক্তার শিখিয়ে দেবে আর একবার বাবা। আচ্ছা, যে লিখেছি না, কেন লিখলাম তোমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখো। এই লেখাটা কেন, এটা যদি না লিখো তাহলে কিন্তু কাজ হবে না, লিখে কোনো দাম নেই। লেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে। এই প্রশ্নগুলির উত্তর বিশ্লেষণ করলে, এই প্রশ্নগুলির উত্তর, ওরা কি বলবে আমি তো জানি না। এই প্রশ্নগুলির উত্তর বিশ্লেষণ করলে, এই প্রশ্নগুলির উত্তর বিশ্লেষণ করলে ধরা পড়বে, এবার এই মুছে দিই, হ্যাঁ, ধরা পড়বে, এবার তাহলে এগুলি দরকার হয়ে গেছে। এবার ডাক্তারি শুরু, কেমন? এতক্ষণ লেম্যান ছিলে, এবার ডাক্তার হলো। লেখা তো দেখ কেন কাজ জিজ্ঞেস করে যে বলেছেন লিখে দিয়েছো, কেন দিচ্ছে। এইবার ডাক্তার হও, এরা নাকি ছেড়ে এবার ডাক্তার হও। এই প্রশ্নগুলোর উত্তর বিশ্লেষণ করলে ধরা পড়বে ক পিআরএস কি না। এইবার সমস্যা হয়ে গেল। তোমরা যে নতুন এসেছো, এই সেমিনারটা পিআরএস পড়াবার জায়গা নয়, এসব নিয়ে অনেক কীর্তন হয়ে গেছে। তোমরা আমার ম্যাগাজিনে লেখা আছে, বাংলায় আছে, ইংলিশে আছে, তবে তোমরা বাংলাটা পড়ো, কিন্তু ইংরেজিটা কিন্তু পড়ো। আমি বাংলায় বাংলায় আমি কত 75% লিখেছি, ইংলিশে 7% লিখেছি পিআরএস সম্পর্কে। টপিকসটার নাম কি? স্পেশাল চাইল্ড নো মোর,
স্পেশাল চাইল্ড নো মোর, বাংলায় নাম আছে প্রতিবন্ধকতা, তাই না? তো পিআরএস কিনা এটা কি করে বুঝবে? তার সঙ্গে ওই ওই দুটো টপিকস বাংলা এবং ইংরাজি পড়ে পড়ে পাগলা হয়ে যেতে হবে, তবেই তুমি প্রথমে আরে পিআরএস কেস। কিন্তু তোমাদের নতুন এসেছে, আমি আই এম সরি টু সে তোমাদেরকে এই সরগরমটা আমি করতে পারবো না এই কয়েক ঘন্টা সেমিনারের কারণে। এটা আমাদের দীর্ঘদিন ধরে চলছে এই পিআরএস নিয়ে কাজ, পিটিএস নিয়ে কাজ। ফলে তোমরা কিন্তু এবার হতাশ হবে, যা আসলটাই শিখতে পারলাম না, পিআরএস কি জিনিস খায় না মাথায় দেয়। কিন্তু এটা না জানলে হবেই না। আজকে ছেলেরা যত অত্যাচার্য কেস বলেছে 99% কেসই ছিল মানে পিআরএস। ফলে পিআরএস শিখতেই হবে। তোমরা যারা নতুন এসেছো তারা তোমার বাড়ির কাছে সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করো, সিনিয়রদের কাছ থেকে শেখার চেষ্টা করো। ভাই পিআরএস কি খায় না মাথায় দেয় একটু বলে দাও, দরকার লাগলে ওকে একটুখানি ভেটও দিও, চা খাইয়ে দিও, যা হোক কিছু করো। তা যদি কাজ না হয় গালাগালি করো। উত্তরগুলো বিশ্লেষণ করলে জানা যাবে পিটিএস কি না, পোস্ট ট্রমা সিনড্রোম। আমি ডিটেলস লিখেছি, এবার আমি প্রাণ ভরে লিখেছি, আমার কোনো আর অকৃতি নেই। পিটিএস মানে কি খায় না মাথায় দেয়, কিন্তু দুঃখের বিষয় আমি বাংলায় লিখতে পারিনি। তোমরা ইংলিশে পড়বে, ইংলিশটা এমন কিছু কঠিন নয়। তবে আমি বলবো এইসব লেখাগুলি পড়বার সময় কমপক্ষে একজনকে তো ডেকে নাও, তুমি ইংরেজি জানলেও ডেকে নাও। কারণ ওখানে শুধুমাত্র ভাষা বোঝার জন্য নয়, ওর অন্তর্নিহিত অর্থ বোঝবার জন্য। কারণ তোমার এই বোঝার উপর নির্ভর করছে তোমার ভবিষ্যৎ, তোমার পেশেন্টের ভবিষ্যৎ। সেটা বি কেয়ারফুল প্লিজ। পিটিএস কিনা 3 নম্বর গ, এর বাইরে লেখো, এর বাইরে তোমরা লেখো, এর বাইরে অর্থাৎ পিআরএস এবং এর বাইরে অর্থাৎ পিআরএস এবং পিটিএস, এর বাইরে, এর বাইরে অর্থাৎ পিআরএস এবং পিটিএস এর বাইরে কোনো বিশেষ দিক নির্দেশ করছে কিনা, এর বাইরে কোনো বিশেষ দিক নির্দেশ করছে কিনা। আবার বলছি, এর বাইরে অর্থাৎ পিআরএস এবং পিটিএস এর বাইরে কোনো বিশেষ দিক নির্দেশ করছে কি না। এই প্রশ্নের জবাব তুমি প্রশ্ন স্যার এটা একটু বুঝিয়ে বলুন, আমি বলবো এখন নয়, সবার শেষে বলবো, কারণ তখন সব পাঠটাই লেখা হয়ে যাবে। তখন আমি তোমরাও বুঝে যাবে, না হলে আমি বলে দেবো। এর বাইরে মানে পিটিএস এবং পিআরএস এর বাইরে কি কেসটা কিছু নির্দেশ করছে হয়েছে? আর কি তুমি এই যে পেশেন্টের যে তথ্যগুলো লিখলে, এখান থেকে আমি কিভাবে বেনিফিটেড হব? আমি বেনিফিটেড হব পোটেন্সি সিলেকশন, কি পোটেন্সি দেবো সেই ব্যাপারে আমাকে এই তথ্যগুলো সাহায্য করবে। পিআরএস হোক, পিটিএস এর মধ্যে পড়ুক, পিআরএস পিটিএস এর বাইরে কোনো ব্যাপারে মধ্যে পড়ুক, সেখান থেকে আমি মেডিসিনের পোটেন্সি ঠিক করে রাখবো। মেডিসিন এখনো জানিনি, শুনেছি মেডিসিন কিন্তু জানি না। এবার আসবো কেমন করে মেডিসিন জানতে হবে, কোথা থেকে। এবার হচ্ছে কি ছিল, বি নাম্বার, বি নাম্বারে ছিল থার্ড ব্র্যাকেটে চলতেছে। হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে লিখতে বললেন এই পর্যন্ত। হ্যাঁ, এই ব্র্যাকেট শেষ, ঠিক, ব্র্যাকেট শেষ, ঠিক ঠিক। একটা কথা বলছি হ্যাঁ, স্যার, এইখানে আমার মনে হয় স্যার প্রেসার ব্যাপারটা একটু ঠিক করে রাখা উচিত। আমি ঠেকেছিলাম স্যার, একটু বলছি। হ্যাঁ, একজনকার এসে বললো তার নাম্বারে মানে মাজারে ব্যথা বলেছে, তো ওষুধ দিয়েছি সিলেকশন, একদম ওষুধ। সে বললো ওষুধ খেলে দুর্দান্ত আছি, আবার 3 দিন পরে যখন আবার ব্যথা। আপনি কি করেন? বলে আমি ইট ভাটায় কাজ করি। গল্প শেষ। প্রফেশনটা স্যার এটা এ করার দরকার। আরেকটা হচ্ছে, আর আমি একটা সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, তার ক্ষেত্রেও সেই একই কেস। ওই দুটো জায়গায় মানে ওষুধ ঠিক করছি, তার মানে কি ওষুধ আমরা চেঞ্জ করে ফেলতে পারি। এটা স্যার মানে একটুখানি প্রফেশন এই তো, এই দুটো আমার কথা বলার আছে। শোনো,
দুদিনের জন্য, কিছুদিনের জন্য বন্ধ না, আছে। আমি ওটা বলি না। আমি বলছি যে অ্যাকচুয়ালি কেসটিংটা একটা লেন্দি প্রসেস। কম বেশি তোমাদের কাছে এগুলি আছে। আমি এটা তোমাকে লিখে দিচ্ছি, অকুপেশনটা জানতেই হবে, প্রফেশনটা জানতেই হবে। আর যেমন একটা মানুষ তার ফোনারি আছে, যদি বলা হলো সে সারাক্ষণ কম্পিউটারে তাকে কাজ করতে হয়। চাকরি পাওয়ার আগে ভালো ছিল, চাকরি পাওয়ার পরে এইসব শুরু হয়ে গেল। কিন্তু এই ব্যাপারে যে কথাটা বলবার সেটা হলো, আমি মানুষটাকে খেতে দিতে পারবো না, মানুষটাকেই খেতে হবে। তুমি তুমি মেডিসিন চেঞ্জ করবার আগে এগুলি গুরুত্ব দাও, কিন্তু আমি বলতে পারবো না ভাই কাজে যেও না। এমন রুগী এসে বলেছে যে স্যার ডাক্তারবাবু উনি তো বললেন কাজে না করতে, আমার বাল বাচ্চা খেতে হবে। ফলে আমি এইটা বলবো না, আমি তোমাদেরকে এটা বলতে পারি যে তুমি তোমার মতো চলো, ওটা মিনিমাইজ হয়ে যাবে। তুমি বলবো আচ্ছা কখন থেকে হলো, ওই আমি কাজে গেছিলাম, তখন কিন্তু এমনি উঠে যাবে। কি কাজে গেছিলেন? এই কাজ করতে হয় আমাকে। তা আমি কি করি বলুন, আপনাকে তো কাজ করতেই হবে, এদিকে কষ্টও পাচ্ছেন। কিন্তু একদম যাতে করে আপনি না পড়ে যান, তাহলে মালিককে বলুন না আপনার কাজটা কিছুদিন একটু এধার ওধার করে দিতে হবে, জানি না। তবে আপনি বললেন যখন আমি বলবো, বলে আমি লিখে দিচ্ছি ডাক্তার, আমি প্যাডে লিখে দিচ্ছি আপনার এখন কিছুদিনের জন্য ডিউটিটাকে একটু এধার ওধার করতে হবে। নাইট ডিউটি করে একজন, তার গ্যাস সম্পর্কের কষ্ট, নাইট গার্ডের কাজ, তুমি ওরকে মরতে বলতে পারো না। তাই প্রফেশনটাকে আমি অত গুরুত্ব দিচ্ছি না, ওটা কথা প্রসঙ্গে এসে যাবে। এবং তাকে বলতে হবে আপনি আইদার ডিউটি চেঞ্জ করুন। তবে আমার মন বলে না দরকার হবে, তুমি তোমার পথে চলো, সিস্টেম কোপ আপ করে নেবে, ভাইটাল ফোর্স অ্যাডজাস্ট করে নেবে। একটুখানি এদিক ওদিক করে আমি জানি বাবা, কিন্তু তুমি তাকে এভাবে সামনে দিলেও তুমি কিন্তু ঠিক থাকবে। আমি ওকে কাজ বন্ধ করবো না, তবুও ভালো থাকবে। কারণ আমরা কি করছি, আমি তো ভাইটাল ফোর্স ওষুধ দিচ্ছি, আমি তো গ্যাস নম্বর পাওয়ার ওষুধ দিচ্ছি না। তো ভাইটাল ফোর্স ওটা কোপ আপ করে নেবে। ব্যাপারটা কিরকম, একজন মহিলা মিন্স বন্ধ হয়েছে, মানে মেনোপজ হয়ে গেছে, তাহলে হট ফ্লাশিং তার হবে, তারপর জয়েন্ট পেন হবে, অস্টিওপোরোসিস হবে, এটাই বৈধব্য। কিন্তু তুমি মেডিসিন দাও, হট ফ্লাশিং বন্ধ, অস্টিওপোরোসিস বন্ধ, কি করে বোঝা গেল? ব্যথা বেশি নেই। আসলে এখন তো আপনার আমি 3 তলা করি, তো বলো তো, তাহলে ভাইটাল ফোর্সের ক্ষমতা আছে বাইপাস করে নিয়ে সমস্ত ব্যাপারটাকে কন্ট্রোল করবার। আমি বহু হাজার বার দেখেছি। তোমরা হতাশ হয়েও না, তুমি তোমার পথে চলো, পলিসি বানাও, ও ঠিক কোপ আপ করে নেবে, ওর ভাইটাল ফোর্স কোপ আপ করে নেবে। যতই ইটবো তুমি দেখো না, অগত্যই যদি না হয় তখন সেই বলবে কাছেও ভাবছি অন্য একটা কাজ খুঁজে নেব। কেন, আপনি তো বলেছিলেন এই ব্যথার কারণ কিন্তু বড় কারণ এই বইয়ে বেড়ানোটা, আমি অন্য একটা কাজ দেখছি, নাইট গার্ডের কাজ পেয়ে যাবো আমি ভেবেছি, বুঝেছি কিনা? সেই জন্যে তুমি তোমার পথে চলো, ওকে বোঝাও এটা না এটা, কিন্তু ওকে এটা বলো না আপনি কি এটা করবেন না, এটা বলো না, ও তোমার প্রতি আস্থা হারিয়ে ফেলবে, এমন না? বলবো যে ডাক্তারের যাবে হ্যাঁ, বিপাট বিপাট কত বাজে? ও কত বাজে? আচ্ছা, তাহলে বিপাটে যাচ্ছি না, বিপাট থেকে তো মেডিসিন আসবে। তাহলে তোমরা as early as possible চলে আসো, মুখে দেবে গিলবে না, মুখের মধ্যে নিয়ে। এই মানুষটির মা এবং মায়ের বাবা মা এবং তাদের নিয়ারেস্ট রিলেটিভ এই মানুষটির মা এবং মায়ের বাবা মা এবং তাদের নিয়ারেস্ট রিলেটিভ। দাঁড়াও, পাগল ছেলে সব। এই মানুষটির মা এবং মায়ের বাবা মা এবং তাদের নিয়ারেস্ট রিলেটিভ। পরের লাইনে লেখো, এই মানুষটির বাবা এবং তাদের মা বাবা, এই মানুষটির বাবা এবং তাদের মা বাবা না, এখন সামনে চলো।
এই 3 লাইন জায়গা রেখে দাও, 3-4 লাইন জায়গা। এই মানুষটির বাবা এবং তাদের মা বাবা মানুষটির বাবা এবং তাদের মা বাবা এবং তাদের নিয়ারেস্ট রিলেটিভ এবং তাদের নিয়ারেস্ট রিলেটিভ এবং তাদের নিয়ারেস্ট রিলেটিভ মানে একটা কমা দিয়ে নিয়ে তো কোথায় বলো তো এই মানুষটির মা এবং তাদের বাবা মা তাই নিয়ারেস্ট রিলেটিভ, এরপর একটা কমা দাও। কমা দেওয়ার পরে এই মানুষটির বাবা এবং তাদের বাবা মা এবং তাদের নিয়ারেস্ট রিলেটিভ একটা ড্যাশ দাও। তাদের নিয়ারেস্ট রিলেটিভ লিখে একটা ড্যাশ দাও। তাদের নিয়ারেস্ট রিলেটিভ বলে একটা ড্যাশ দাও, লিখে পরের লাইনে এসো। বিভিন্ন বয়সে বিভিন্ন বয়সে বিভিন্ন বয়সে ওই কথা বলতে গেল বিভিন্ন বয়সে কি কি কষ্টে ভুগেছেন, বিভিন্ন বয়সে কি কি কষ্টে ভুগেছেন এবং সবশেষে কি কষ্ট পেয়ে মারা গেছেন, সবশেষে কি কষ্ট পেয়ে মারা গেছেন। অনেক কিছু বলবার আছে, আমি বলছি, আগে এটা লিখে নাও। সবশেষে কি কষ্ট পেয়ে মারা গেছেন। আরে না মারা গেলে তো বলবে, তুমি মারাটাই লেখো না, আপনি মেরে দিলেন, দিলাম এখন মানে বাঁচিয়ে দেবো। কি কষ্টে মারা গেছেন, আবার কমা। সবসময় কি কষ্টে মারা গেছেন, আবার কমা। এদের কোনো বাইটের হিস্ট্রি ছিল কিনা, এদের কোনো বাইট, ভ্যাকসিন এবং হাসপাতালে দেওয়ার ইতিহাস আছে কিনা, না একটু বলে দেবো। এদের কোনো বাইট কমা হাসপাতালে দেওয়া এবং ভ্যাকসিনের ইতিহাস ছিল কিনা, সরি ছিল কিনা। হাসরে দেয় না, কুকুর হাসরে দিয়েছে, হনুমান হাসরে দিয়েছে, বিড়াল হাসরে দিয়েছে। সবসময় কি কষ্টে মারা গেছেন এবং তাদের কোনো বাইট কমা হাসরে দেওয়া এবং ওই সব ওই চিকিৎসা জনিত ভ্যাকসিনের ইতিহাস আছে, সরি ছিল কিনা। এদের কোনো বাইট কমা হাত ছেড়ে দেওয়া মানে নখের আঁচড়, হাসতে দেওয়া মানে কি নখের আঁচড় লেগেছে কিনা, নখের আঁচড়, এবং সেই কারণে ভ্যাকসিন নেবার ইতিহাস ছিল কি না। যাদের লেখা হয়নি আমি আবার বলে দেবো, কিন্তু আগে বলো যে লিখতে কোথায় আটকে গেছে। আচ্ছা, এই যে আমি বললাম নিয়ারেস্ট রিলেটিভ, এর মানে কি মামাতো ভাইয়ের টিভি ছিল, মায়ের ছিল না, তো মায়ের ঠান্ডার দোষ আছে। এটা প্রমাণ করে মা বাংলাদেশ প্রিডোমিনেন্ট। যদি জানা যায় মা আজ এটা কাল সেটাতে ভুগতেন, ছেলের কাছে বা মেয়ের কাছে মায়ের জিন্সের হিস্ট্রি নাও পাওয়া যেতে পারে,
যদি মা মারা গিয়ে থাকেন, থাকলে তো কোনো কথা নেই। প্রথম মেনস্ট্রুয়েশন কেমন ছিল, তাহলে আমাদের পিআরএস ভালো করে না পড়লে কিন্তু কেস টেকিং তুমি করতে পারবে না, করলেও কোনো লাভ হবে না। তুমি পিআরএস সম্পর্কে কয়েকটা ক্লাস বা অনেকদিন ধরে পড়াশোনা না করলে তুমি কিন্তু ফেলিওর হবেই হবে। পিআরএস সম্পর্কে যত কথা লেখা আছে তোমার যেন টোটের আগে থাকতে হবে। ইয়েস, কিরকম দেখো, কিছু খবর পাওয়া যায়নি, শুধু জানা গেছে মায়ের ছোটবেলা থেকে সাদা স্রাব হতো। কোন ছোটবেলা থেকে? প্রাইমারি স্কুলে পড়েনি কখনো, তার মানে মিন্স হওয়ার পরে নয় গো। শরীর খারাপ শুরু হয়েছিল 12 বছর বয়স। সাদা স্রাব কবে থেকে শুরু হয়েছিল জানি না। তো মা বললেন আমার এই মেয়ের কাছেও প্যান্টে কিন্তু প্যান্টিতে দাগ লাগতোই। ব্যাস, পিআরএস কনফার্ম। ফলে পিআরএস এর যত কথা বলেছি তোমার সমস্ত কথা ঠোঁটের আগায় থাকতে হবে। বিষ নিয়ে খেলা করা যাবে না। তুমি নিশ্চিত না হলে হাইড্রোকুইনন তুমি দিতে পারো না, এটা একটা কথা। আবার অন্যদিকে বাচ্চাটি জন্মেছে মৃতপ্রায় হয়ে,